নমস্কার বন্ধু, মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। বন্ধু, গতকাল রাজ্য সরকার সর্বোচ্চ আদালতে তাদের যে বক্তব্য লিখিত আকারে তা পেশ করেছে, সেই প্রেক্ষিত তারা একটা প্রশ্ন করেছে যে 2008 সাল থেকে ডিএ যোগে বেতন দেওয়া হলেও তারা 16 সালে এসে কেন মামলাটা করল। হ্যাঁ, করলাম তো এই কারণে যে বিগত দিনে বাম সরকার যেভাবে ডিএ দিত তা সহ্য করার ক্ষমতা কর্মচারী সমাজের ছিল, সেই পরিসংখ্যান আমরা তুলে ধরেছি। কিন্তু পরবর্তীকালে তৃণমূল সরকার আসার পরে যে বঞ্চনা আকাশচুম্বী এসে দাঁড়িয়েছিল, সেই কারণেই আমরা মামলাটাকে এগিয়েছিলাম। এবং তার প্রমাণটা দেখুন, রাজ্য সরকারই তুলে দিয়েছে। কিভাবে রাজ্য সরকার তুলে দিয়েছে? কারণ যখন আমাদের মামলা উচ্চ আদালতে গেল, তখন কিন্তু সেই মাননীয় দেবাশিস করগুপ্ত, শেখর ববি সরাফ বলেছিল বর্তমানে এই রাজ্যের কর্মচারীরা কতটা ডিএ পায়, এবং অপরদিকে কেন্দ্রীয় সরকার সহ অন্যান্য রাজ্য সরকার, এমনকি দিল্লি চেন্নাইতে কর্মরত যে কর্মচারী আছে তারা কতটা ডিএ পায়। রাজ্য সরকারকে হলফনামা দিয়ে বলতে বলেছে। এখন সেক্ষেত্রে হলফনামা যখন দিয়েছে, এই যে আমাদের কাছে হলফনামা আছে, কপি দিয়েছে রাজ্য সরকার, তারা বলেছে, অর্ডার নাম্বার দিয়ে বলেছে যে হ্যাঁ 1/4/2008 থেকে ডিএ দিয়েছে। 1/4/2008-এ 2% ডিএ দিয়েছে, তখন সেন্ট্রাল গভর্নমেন্ট এবং দিল্লি চেন্নাই পাচ্ছে 12%। তারপরে 1/6/8-এ 6%, তখনও 12%, কন্টিনিউয়াস ডিএটা চলছে। এবং আপনারা জানেন কি 1 বছর অর্থাৎ 1/4/9 তখন আসলো আমাদের 12%। এই 1 বছরের ডিএ 3টে কিস্তিতে আমরা পেয়েছি। কিন্তু ওই 1/3/9 কেন্দ্রীয় সরকার এবং দিল্লি চেন্নাই পেত 22%। তারা বলছে 1/4/9 আমরা 16%, তখনও তারা 22%। ডিফারেন্সটা দেখুন, খুব বেশি না, কিন্তু আমরা 16, ওরা 22, 6%। এরপরে 1 কিস্তি দিয়ে, অর্থাৎ এরপরে 1/12/2009 আমরা 22%, ওরা 27। খুব বেশি, 22 আর 5-এ 27 হচ্ছে, 5%। এক কিস্তির ডিফারেন্স ছিল 1/4/10, আমরা 27, ওরা 35। অর্থাৎ ওরা বলতে বুঝে নেবেন যে কেন্দ্রীয় সরকার, অধিকাংশ রাজ্য সরকার, দিল্লি চেন্নাই। এবার দেখুন 1/12/2010 শেষ ডিএটা দিয়েছিল বামপন্থ সরকার 8%। 27-এর পরে 8 যোগ করলে হয় 35%। এই শেষ ডিএ বামপন্থ সরকার দিয়ে বিদায় নিয়েছিল, তখন আমাদের ডিএ হলো 35%। দিল্লি চেন্নাই কেন্দ্রীয় সরকারের ডিএ হলো 35%। তাহলে এটা নিয়ে বারংবার আমাদের মাননীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছে, এবং আদালতেও সেই প্রশ্ন তুলে ধরেছে। 2010 সালে তারা তো বলেছে 2010 সালে যদি ডিএ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যদি এক লেভেলে চলে আসতে পারে, পরবর্তীকালে এত কেন বকেয়া হলো? উত্তর দিতে পারেনি। এখানেই তো থেমে থাকেনি, একদম শেষ দিন পর্যন্ত হলফনামা দিয়ে কত ডিএ সেটা বলেছে। এবং এই যে গেল 35%, ওদেরও 35%। এবার আসলো কারা? এবার আসলো কারা? এবং তারপরে যে আমরা কেন ডিএ মামলাটা করেছি, সেই যুক্তিটাই আমরা দেব। এবার 1/12 তৃণমূল সরকার এসে ডিএটা দিল, তখন আমাদের ডিএ 45%, কেন্দ্রীয় সরকার 65%। ভাবুন, তারপরে 1/1/13 আমাদের 52, 80-তে চলে গেল কেন্দ্রীয় সরকার, অন্যান্য রাজ্য সরকার, দিল্লি চেন্নাই 80%। 1/1/14 আমরা 58, তারা 100, অর্থাৎ 42%। আমরা বলেছি না, 1 কিস্তি দিয়ে 58, 42। এবার 1/1/14-তে 58, ওদের 100। 1/1/15-তে আমরা 65% ডিএ পাচ্ছি, 113। কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য রাজ্য সরকার, দিল্লি চেন্নাই, তারা পাচ্ছে 113। এবার 1/1/16
1/1/16 1/1/16 অর্থাৎ 1/1/16তে দিয়ে দেওয়ার পর কেন্দ্রীয় সরকারের বেতন কমিশন গঠন হয়ে গেছে। আর কেন গঠন হয়ে গেছে? কারণ 1/1/16তে কেন্দ্রীয় সরকারের ডিএ 125%, দিল্লি চেন্নাইও 125% পাচ্ছে, আমরা তখন পাচ্ছি 75%। এই বঞ্চনা কি মেনে নেওয়া যায়? তাই তো 16 সালে এসে মামলাটা করেছিলাম। এটা কি অযৌক্তিক? মাননীয় কপিল সিব্বাল মহাশয়, আপনার কাছে প্রশ্ন, এটা কি অযৌক্তিক? আমরা যেখানে 75% ডিএ পাচ্ছি, সেক্ষেত্রে দিল্লি চেন্নাই কেন্দ্রীয় সরকার অন্যান্য রাজ্য সরকার পাচ্ছে 125% ডিএ। তাহলে আমরা মামলায় যাব না? কারণ আন্দোলন তো করতে পারি না। আন্দোলন করলেই প্রতিহিংসা পরায়ণ হয়ে তিনি কর্মচারীদের উপর আঘাত আনতেন। তাই আমরা মামলায় গিয়েছি, পরিষ্কার বলছি। এবার দেখুন, আমাদের 1/1/17 পরের বছর আরও 10% দিল, 85 হলো। তাহলে 85 হলো। এবার দেখুন মজাটা দেখুন, এবার 1/1/16তে বেতন কমিশন হলো। 1/7/16 থেকে কেন্দ্রীয় সরকার দিয়ে লাগু করে দিল, 2% দিয়ে লাগু করলো। এখন কেন্দ্রীয় সরকার বেতন কমিশনের পরে ডিএ দিয়ে দেওয়া শুরু করলেও কেন্দ্রীয় সরকারেরও কেন্দ্রীয় বিদ্যালয় বলুন, অটোনমাস বডি বলুন, তাদের যদি সেই সময় বেতন কমিশনটা লাগু না হলেও ডিএটা তো থেমে থাকবে না। ডিএটা তো থেমে থাকে না, ডিএটা তো কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে হয়, প্রত্যেক মাসে হয়। তা ডিএটা সেখানে এন্ড করে রাখবে নাকি? করেনি। তারা কিন্তু ওই ওল্ড ডিএ, অর্থাৎ এর আগের যে বেতন কেন্দ্রীয় সরকারের, সেই সরকারে তারা পেতে লাগলেন 136%, 125 পর 136%। তারপরের বছর তারপরের ডিএটা 142। তখনও কিন্তু আমাদের 125 আসেনি, আমাদের তখন 100, 85 পরে 134, 100 পরে আমাদের 100, ওদের 142। শুধু ওদের বলতে কি কেন্দ্রীয় সরকার না, দিল্লি চেন্নাইও। কারণ কেন্দ্রীয় সরকারের বেতন সংশোধন হয়েছে, রাজ্য সরকারের তো বেতন সংশোধন হয়নি। তাহলে দিল্লি চেন্নাইতেও তো বেতন সংশোধন হয়নি। তারাও তো ওল্ড যে বেসিকে, ওল্ড বেসিক কিন্তু কারেন্ট ডিএ। কি মজাটা! কারেন্ট ডিএ অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে ডিএটা দিচ্ছে তাদের কর্মচারীদের ওল্ড বেসিকে, সেটা দিল্লি চেন্নাইয়ের কর্মচারীরাও পেয়ে যাচ্ছে। আমরা যখন 125-এ ঢুকলাম, তখন কেন্দ্রীয় সরকার সহ অন্যান্য রাজ্য সরকার দিল্লি চেন্নাই তারা পাচ্ছে 154% ডিএ। তাহলে এটা কি অযৌক্তিক? বারবার প্রশ্ন করছি। এবং তারা বলেছে, আর একটা প্রশ্ন করছে, তারা বলেছে 12টা রাজ্য নাকি কেন্দ্রীয় হারে ডিএ পায় না। দেখুন, সেগুলো আমরা তো অ্যানালাইসিস করেছি। কোনটার উপর ধরেছে? ষষ্ঠ বেতন কমিশনের উপর। কেন ষষ্ঠ বেতন কমিশনের তুলনা টানবে? আমাদের তো মামলা পঞ্চম বেতন কমিশনের। পঞ্চম বেতন কমিশনের। সেই সময় যে সকল রাজ্য সরকারগুলো দিয়েছিল তার তুলনা টানলো না কেন? তাদের কি জানা নেই? আমাদেরকে বলতো, আমরা দিয়ে আসতাম। আমরা যেটা বলছি, আমরা যেটা মানে তুলে ধরেছিলাম, আমরাও তো তুলে ধরেছি না, আদালতগুলোতে তুলে ধরেছি। আমরা বলেছি, যেমন একদম অর্ডার নাম্বার দিয়ে দিয়েছি, যে সেই সময় যে সকল রাজ্যগুলোর কথা বলেছে, আসাম কেন্দ্রীয় সরকারের তখন 1/7/2011 বেশ কয়েকটা রাজ্যের যারা একদম কেন্দ্রের ন্যায় দিয়ে দিত, তাদের একদম অর্ডার নাম্বার দিয়ে আমরা তুলে ধরেছিলাম আদালতে এবং ট্রাইব্যুনালে, উচ্চ আদালতে। পরবর্তীকালে এগুলো সব সর্বোচ্চ আদালতে দেওয়া আছে। আমরা বলেছিলাম আসাম সে সময় 1/7/11-তে 7% দিয়ে দেওয়াতে 58 হয়েছিল, কেন্দ্রীয় সরকারের একদম নিয়ম মেনে অর্ডার নাম্বার দেওয়া আছে।
অরুণাচল প্রদেশ 7%, ওই 58, নাগাল্যান্ড 58, কেরালাতে সেই সময় 51 ছিল, এক কিস্তি দিয়ে বাকি ছিল, উত্তরাখণ্ড 51, এক কিস্তি দিয়ে বাকি ছিল, হিমাচল প্রদেশ 51, এক কিস্তি দিয়ে বাকি ছিল, মেঘালয়ে 51, এক কিস্তি দিয়ে বাকি ছিল, ছত্তিশগড়ে 45, 2 কিস্তি দিয়ে বাকি ছিল। বাকি থাকে, বাম আমলেও বাকি ছিল, সেটা আমরা সহ্য করতে পেরেছি। এবার এখানে যে পরিসংখ্যানটা দিয়েছে 12টা রাজ্য, তার মধ্যে আমি বলছি আমরা তো সেগুলো তো খুঁজে, রাজ্য সরকার এই রাজ্য সরকারই যেখানে বলে দিয়েছে, এই ছত্তিশগড়কে ঢুকিয়েছে 53% পাচ্ছে, কর্ণাটকও 42.50 পাচ্ছে, মেঘালয় 49 পাচ্ছে, সিকিম 53 পাচ্ছে, হিমাচল প্রদেশ 45 পাচ্ছে, ত্রিপুরা 33% পাচ্ছে, বাংলা যে 18 পাচ্ছে, কই সেটা তো একবারও তুলে ধরলেন না। তাই এগুলোকে বলছে এগুলো কেন্দ্রীয় হারে বা কেন্দ্রীয় নিয়মে পাচ্ছে না, অর্থাৎ 55 পেতে হবে, তাহলেই কেন্দ্রীয় নিয়ম। যেগুলো 55 পাচ্ছে সেগুলোকে তুলে ধরেনি। গুজরাট, এই ঝাড়খণ্ড, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, গোয়া, দমন, এগুলো এই যে 27টার মধ্যে 12টাকে ঢুকিয়েছে, তার মধ্যে আমি তো ডিএর পরিসংখ্যানটা বললাম, 53 পাচ্ছে তাকেও ঢুকিয়ে দিয়েছে, আবার কর্ণাটকা 42.50 তাকেও ঢুকিয়ে দিয়েছে। এইভাবে তালিকাটা বৃদ্ধি করেছে। অর্থাৎ তারা দেখাতে চাইছে যে 27টা রাজ্যের মধ্যে 12টা রাজ্য কেন্দ্রীয় নিয়ম মানছে না। আরে যেই নিয়মটা মানছে সেই নিয়মটা কি মেনেছে তৃণমূল সরকার? সেই নিয়মটা যদি আজকে মানতো, আমরা তো বাম আমলে তো যাইনি মামলায়, আমরা বারবার বলেছি, আমরা আদালতের মাননীয় আইনজীবীদের সঙ্গে আমরা আলোচনায় গিয়েছি, কনফারেন্স করেছি, বললো দেখ, এক কিস্তি দিয়ে বাকি থাকলে যদি তোরা মামলায় যাস, বলেছে তারা তো অভিজ্ঞতা, হলফনামা চাইবে যে কেন্দ্রের দিয়ে কত আর রাজ্যের দিয়ে কত, সঙ্গে সঙ্গে এক কিস্তি বা 2 কিস্তি দিয়ে বাকি থাকলে দিয়ে বলবে মহামান্য আদালত দেখুন কেন্দ্র এই শতাংশ দিয়ে, রাজ্যেরও এই শতাংশ দিয়ে মামলা দাঁড়াবে না। মামলা তো দাঁড়িয়েছে এই কারণেই, আমরা 75, কেন্দ্রীয় সরকার 125, দিল্লি চেন্নাই 125, সেই কারণে তো মামলা দাঁড়িয়েছে। এই মিথ্যে সংবাদগুলো পরিবেশন করেছে, এগুলো ধর্তব্যের মধ্যেই আসবে না, এটা আমরা জানি। অতএব কর্মচারীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আমরা আগামী দিনে মানে শুক্রবার আমরা পিটিশনটা জমা দেব, তার আগে আজ বা কাল, আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, হয়তো রাস্তাঘাটে জলমগ্ন, আগামীকালই আমরা মাননীয় বিকাশবাবু এবং মাননীয় ফিরদাস্বামীর সঙ্গে কনফারেন্স করে যে সকল তথ্যগুলো আমাদের কাছে জানতে চাইবে সেগুলো সব পরিসংখ্যান দিয়ে দেব। ভালো থাকবেন, নমস্কার।